নমস্কার। দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায় প্রতি সপ্তাহের মতো আজও চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন আরও একটি পর্ব নিয়ে। সকাল সকাল এয়ারপোর্ট 1 নম্বর মোড় থেকে বাস ধরে চলে এসেছি বালি স্টেশনে। আজ আমার গন্তব্য হাওড়া বর্ধমান মেন লাইনে থাকা হুগলির একটি বর্ধিষ্ণু জনপদ বৈচিগ্রাম। বৈচিগ্রাম যেতে হলে হাওড়া থেকেই ট্রেন ধরা যায়, তবে হাওড়ার চেয়ে আমার বাড়ি বালি স্টেশনের কাছে, আসাও সুবিধে, তাই আমি বালি থেকেই ট্রেন ধরবো আজ। ওই যে ঢুকছে বর্ধমান মেন লাইন লোকাল, উঠে যাই তাহলে। হুগলিতে পাশাপাশি দুটি জায়গা বা স্টেশন, বৈচি এবং বৈচিগ্রাম। আজ আমি চলেছি বৈচিগ্রামে। এদিক থেকে গেলে সিমলাগড়ের পরে এবং বৈচির আগে পড়ে বৈচিগ্রাম স্টেশন। বৈচি স্টেশন থেকেও যাওয়া যায় বেশ কিছু জায়গায়, সেগুলি আমরা পরে কোনো একদিন যাব। আজ শুধুই বৈচিগ্রাম। গুগল জানাচ্ছে স্থানীয় লোকবিশ্বাস এবং উদ্ভিদ বিশেষজ্ঞদের মতে প্রাচীনকালে এই এলাকায় একসময় প্রচুর পরিমাণে বৈচি নামক এক ধরনের ফল জন্মাতো। এই টকমিষ্টি ফলের প্রাচুর্যের কারণেই হয়তো কালক্রমে স্থানটির নাম বৈচিগ্রাম হয়ে ওঠে। ঐতিহাসিকভাবে এই অঞ্চলটি মুঘল আমলের সরকার সোলেমানাবাদ বিভাগের অধীনে ছিল এবং ঊনবিংশ শতাব্দীতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা বিস্তারের উদ্যোগে এই গ্রামের জমিদার বিহারীলাল মুখোপাধ্যায়ের নামও জড়িয়ে গিয়েছে। জমিদার সুশাসক হলে গ্রামবাসীরা কতটা উপকার পেয়ে থাকেন এই গ্রামে তার দেখা মেলে। এবারে চলে এসেছি বৈচিগ্রামের কাছাকাছি, নামার সময় হয়ে এলো। ওই তো বৈচিগ্রামে ঢুকছে আমার ট্রেন। এক ঘন্টা 20 মিনিটের মাথায় বৈচিগ্রামে আমায় নামিয়ে দিয়ে চলে গেল বর্ধমান লোকাল। ট্রেন চলে যেতে 2-4 জন যারা নেমেছিলেন তারা বেরিয়ে যেতেই শুনশান প্ল্যাটফর্মে দোকানপাটের কোনো বালাই নেই। বর্ধমানের দিকে যেতে প্ল্যাটফর্ম শেষ হতেই আছে একটি রেলগেট। আমি সেই রেলগেট দিয়েই বেরোবো। আমার গন্তব্য হবে বর্ধমানের দিকে মুখ করে ডান দিকে, অর্থাৎ স্টেশনের উত্তর দিকে। রেলগেটের ঠিক পাশেই আছে সরজু মিষ্টান্ন ভাণ্ডার। স্থানীয়দের কাছে জিজ্ঞাসা করে জেনেছি এই মিষ্টির দোকানটি এখানে ভালো। সেখানে পরোটাও তৈরি হচ্ছে গরম গরম। তাই তো পরোটা এবং তরকারি দিয়েই আজকের প্রাতরাশটা সারা হবে। পরোটা যেমন হয় তেমনই তার স্বাদ, তবে তরকারিটি খুব একটা সুবিধের ছিল না। দোকানে আছে বেশ কিছু মিষ্টিও, তার মধ্যে ওরা আমায় বেছে দিলেন রসগোল্লা এবং একটা সন্দেশ। এই সন্দেশের নাম হলো চামচ সন্দেশ। রসগোল্লাটি খেতে ভালো, চামচ সন্দেশ মোটামুটি, তবে দুটি মিষ্টি 12 টাকা করে দাম। এটা এই এলাকার নিরিখে আমার একটু বেশিই মনে হলো। পরে দেখেছি বৈচিগ্রাম বাজারেও কিন্তু ভালো মিষ্টির দোকান আছে। প্রাতরাশ সেরে এখান থেকে রওনা দিলাম। টোটো আছে অনেক, তবে আমি আপাতত হেঁটেই চলেছি। আমি চলেছি স্থানীয় BL মুখার্জি ফ্রি ইনস্টিটিউটের দিকে। এখান থেকে এই স্কুল 1 কিলোমিটার মতো পথ দেখাচ্ছে গুগল। বৈচিগ্রাম বেশ সমৃদ্ধ এবং প্রাচীন গ্রাম। এখানে কিন্তু শুধু মুখোপাধ্যায়রাই নন, চক্রবর্তী, ভট্টাচার্য, দাঁবাড়ি প্রভৃতি সম্ভ্রান্ত অভিজাত বাড়িও আছে। সেখানে দুর্গাপুজোও হয়। দুর্গাপুজোর সময় এই গ্রামে এলে সেগুলি বেশ দেখা যায়, তবে দুর্গাপুজোর সময় ছাড়া সেগুলি দেখতে খুব আকর্ষণীয় নাও হতে পারে। তাই আমি এখন সব বাড়িগুলিতে যাচ্ছি না। তবে মুখোপাধ্যায় পরিবার তাদের কাজ এবং প্রজা কল্যাণের কারণে বেশি সমাদৃত এই এলাকায়। কথা বলতে বলতেই চলে এসেছি কদমতলা এলাকায় রাধা বল্লভজিউ মন্দিরের সামনে। গাছপালার ছায়ায় ভরা মন্দির চত্বর। গরমে তাই বানর সেনাও এসে ভিড় জমিয়েছে এখানে। এটি একটি 8 চালা ঘরানার মন্দির, তবে সামনের অংশ 4 চালা। আনুমানিক 1640 সাল নাগাদ স্থানীয় গোস্বামী পরিবারের বল্লভ গোস্বামী এই মন্দির প্রতিষ্ঠা করেন।
তখন তা মাটির মন্দির ছিল। পরে 1848 সাল নাগাদ এই বংশের নীলকান্তদেব গোস্বামী বর্তমানে এই মন্দিরটি তৈরি করেন। কথিত আছে প্রথম স্ত্রীর মৃত্যুর পর বল্লভ গোস্বামী বৃন্দাবন যাওয়ার আগে বর্ধমান রাজপরিবারে কর্মরত ছেলের সঙ্গে দেখা করতে যান। সেখানে গিয়ে তিনি অপমানিত হলে বাকি জীবনটা বৃন্দাবনেই কাটাবেন বলে মনস্থির করেন। কিন্তু শিষ্যরা তাদের গুরুকে যেতে দিতে নারাজ, তাই তারা এখানেই বৃন্দাবনের আদলে এই মন্দির চত্বর গড়ে তোলায় উদ্যোগী হন। রাধা বল্লভজিউ মন্দির ছাড়াও এখানে লাগানো হয় একটি কদম গাছ, পিছনে একটি পুকুর খুঁড়ে তার নাম যমুনা দেওয়া হয়। সেটি অবশ্য এখন লুপ্তপ্রায়। রাধা বল্লভ গোস্বামীর দ্বিতীয় স্ত্রীর সন্তানের বংশধরেরাই এখন এই মন্দির দেখাশোনা করেন। মন্দিরের ভিতরে একটি বেদির ওপরে সিংহাসনে আছে রাধা বল্লভের বিগ্রহ। একই সঙ্গে আছে শালগ্রাম শিলা, গরুড় এবং জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ। এই মন্দির চত্বরই আছে প্রাচীন গোপেশ্বর শিব মন্দিরও। সেই মন্দির অবশ্য এখন নতুন করে গড়ে তোলা হয়েছে। ভিতরে রয়েছে শিবলিঙ্গ। রাধাবল্লভ মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে একটি প্রাচীন মন্দির। ওড়িশার রেখদেউল শৈলীর এই মন্দিরের গায়ে সুন্দর টেরাকোটার কাজ লক্ষ্য করা যায়। তবে উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে সেই শিল্প আজ নষ্ট হতে বসেছে। এরই মধ্যে যেটুকু টিকে আছে তাও মুগ্ধ নয়নে দেখতে হয়। মন্দিরের ভিতরে রয়েছে শিবলিঙ্গ। নিত্য পুজো হয় এই মন্দিরে। রাধা বল্লভ মন্দির থেকে এবার এগোলাম আরও একটু সামনের দিকে। বেশি নয়, 1 মিনিট হেঁটে চলে এসেছি স্কুলের সামনে। প্রথমেই নজরে এলো একটি দোলমঞ্চ বা রাসমঞ্চ। বৈচিগ্রামের বিএল মুখার্জি ফ্রি ইনস্টিটিউট প্রাঙ্গণের ভেতরেই এই প্রাচীন সুন্দর দোলমঞ্চ বা রাসমঞ্চটি রয়েছে। এটি পোড়ামাটির অলঙ্করণ এবং চমৎকার জ্যামিতিক নকশায় সমৃদ্ধ। দেখতে ভালোই লাগছিল। এবারে নজর দেওয়া যাক স্কুলের দিকে। হঠাৎ স্কুল দেখতে এলাম কেন? তাহলে একটু গল্পটা বলতেই হয়। হুগলি জেলার পান্ডুয়া ব্লকের অন্তর্গত এই বৈচিগ্রামের এক অন্যতম ঐতিহাসিক ব্যক্তিত্ব ছিলেন জমিদার বিহারীলাল মুখোপাধ্যায়। তিনি তার জনহিতকর কাজের জন্য এবং বিদ্যাসাগরের সঙ্গে সুসম্পর্কের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। স্কুলের মাঠের পাশে তার এবং বিদ্যাসাগর মহাশয়ের মূর্তি রয়েছে। বিহারীলাল মুখোপাধ্যায় সহ 3 ভাই বৈচিগ্রামে জমিদারি স্থাপন করেছিলেন। তাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেয়েছিল বিহারীলালের আমলেই। বিহারীলাল ছিলেন নিঃসন্তান। তার অবর্তমানে বিপুল সম্পত্তির কি হবে সেই দুশ্চিন্তায় ছিলেন বিহারীলাল মুখোপাধ্যায় এবং তার স্ত্রী কমলা কামিনী দেবী। একসময় বিহারীলাল মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগরের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে পুত্র দত্তক নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। সেই সময় বিদ্যাসাগর মহাশয় পরামর্শ দেন এই বিপুল স্থাবর অস্থাবর সম্পত্তি সমাজসেবামূলক কাজে ব্যবহার করতে। সে কথা চিন্তা করেই জমিদার বাড়িকেই বিদ্যালয় এবং অদূরে একটি দাতব্য চিকিৎসালয় করে যান বিহারীলাল। 1877 সালে বিহারীলাল এই উচ্চ অবৈতনিক বিদ্যালয় ও একটি দাতব্য চিকিৎসালয় তৈরি করেন। এই স্কুলই সেই জমিদার বাড়ি, যদিও অনেক কিছুই এখন পরিবর্ধন বা পরিমার্জন হয়েছে। এই স্কুল তথা জমিদার বাড়িতে আজও আছে দুর্গা দালান। সেখানে এখনও দুর্গাপুজো হয়।
একই প্রসঙ্গে বলি, এই গ্রামে আরও কিছু স্কুল আছে যাদের ঐতিহাসিক গুরুত্ব কম নয়। বিদ্যাসাগর নিজেও একটি স্কুল স্থাপন করেছিলেন এখানে, তবে ভ্রমণার্থীদের কাছে সেগুলি অতটা আকর্ষণীয় মনে নাও হতে পারে। এই স্কুল থেকে সামান্য দূরেই রয়েছে একটি জমিদার বাড়ি। এবারে চললাম সেই দিকে। বড় একটা গেট, সেটা পেরিয়ে ঢুকতে হয় জমিদার বাড়ির চত্বরে। আমিও ঢুকে পড়লাম গেট পেরিয়ে। এখন অবশ্য প্রচুর গাছগাছালির ছায়ায় ঢাকা এই চত্বর। সেই ছায়াপথে এগোতেই নজরে আসে দোতলায় বাড়িটি। সুবিশাল এই বাড়িটি বিহারীলাল মুখোপাধ্যায়ের ছোট ভাই রামলাল মুখোপাধ্যায়ের বাড়ি। তবে এই বাড়ির হাল এখন অবশ্য খুবই খারাপ। কয়েকজন বাস করেন এখনও, তারাই জানালেন এই বাড়ির রক্ষণাবেক্ষণের টাকা নেই। মুখোপাধ্যায় বংশের বর্তমান প্রজন্মরাও এখানে এখন থাকেন না, তাই এর এমনই অবস্থা। আগে দুর্গাপুজো হতো, এখন তাও হয় না। বিহারীলাল স্কুলের পাশেই রয়েছে জোড়া শিবের মন্দির। এবারে এসেছি সেখানেই। মুখোপাধ্যায় পরিবারের স্থাপন করা বৈচিগ্রামের এই জোড়া শিব মন্দির, যা স্থানীয়ভাবে পরিচিত বৈচিশ্বর ধাম, এই অঞ্চলের অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ ধর্মীয় এবং ঐতিহাসিক নিদর্শন। দুটি রেখো দেউল ঘরানার মন্দির। জোড়া মন্দিরের গর্ভগৃহে শিবলিঙ্গ নিত্য পূজিত হন। স্থানীয় মানুষের কাছে শিব বৈচিশ্বর নামেই পরিচিত। প্রতি বছর মহাশিবরাত্রি এবং বাংলা বছরের শেষ উৎসব গাজন এবং নীলপুজো উপলক্ষে এই জোড়া শিব মন্দির প্রাঙ্গণে একটি বিশাল উৎসবের আয়োজন করা হয়। স্কুল চত্বর থেকে এবারে রওনা দিলাম আমি। চলেছি বড় মায়ের মন্দিরের দিকে। পাড়ার মধ্যে দিয়ে ছায়া মাখা পথ। এখান থেকে 400 মিটার রাস্তা, মিনিট 5 লাগবে বলছে গুগল। সামনেই যে স্কুলটা দেখা যাচ্ছে, সেটা প্রাক স্বাধীনতা যুগে প্রতিষ্ঠিত একটি বালিকা বিদ্যালয়। শতাব্দী প্রাচীন এই বৈচি বিনাপানি বালিকা বিদ্যালয়। বিদ্যালয় সংলগ্ন একটি আদিবাসী ছাত্রী নিবাসও রয়েছে। হাঁটতে হাঁটতে চলে এসেছি বড়মা মন্দিরের কাছাকাছি। সামনে একটি পুরনো শিব মন্দির। এই গ্রামে এমন শিব মন্দির অসংখ্য আছে। শুনলাম বর্গী আক্রমণ ঠেকাতে গ্রামে এমন পরপর শিব মন্দির গড়ে তোলা হয়েছিল, যাতে শৈব সাধক বর্গীরা শিবের মন্দির থাকায় গ্রামে আক্রমণ না করে। বড়মা মন্দিরের ঠিক আগেই রয়েছে রঘুনাথজিউ মন্দির। আগে সেটাই দেখে নেওয়া যাক। মন্দির চত্বরে রয়েছে রাজ্য হেরিটেজ কমিশনের দেওয়া একটি বিজ্ঞপ্তি, যা থেকে বোঝা যায় এটি রাজ্য হেরিটেজ সাইট, কিন্তু সেই বোর্ড বড়ই অস্পষ্ট। তার সামনেই মন্দিরটি আটচলা ঘরানার, সুন্দর রং করা সুসজ্জিত মন্দির। মন্দিরের সামনে একটি চাতালও রয়েছে। এই মন্দিরের সম্মুখ গাত্রে টেরাকোটার কাজ লক্ষ্য করা যায়, তবে মন্দির বন্ধ থাকায় বিগ্রহের দর্শন করা যায়নি। রঘুনাথজিউ মন্দিরের পাশেই রয়েছে এই অঞ্চলের সবচেয়ে উঁচু এবং জনপ্রিয় বড় মায়ের মন্দির। কি ভাবছেন? নৈহাটে ছাড়াও কিন্তু অনেক জায়গাতেই বড় মা আছে। বৈচিগ্রামের এই বড় মা কালী পুজো বামদেব দত্ত প্রতিষ্ঠিত। 14 ফুট উঁচু প্রতিমা, সারা বছর কাঠামো থাকে। কালী পুজোর সময় প্রতিমা গড়েই পুজো হয়। সেই সময় এখানে বেশ বড় উৎসব হয়। বড়মা কালী দেখে মিনিট 2 হেঁটে চলে এসেছি বৈচিগ্রাম বাজারে। এখানেই রয়েছে এই অঞ্চলের আরও এক জনপ্রিয় মন্দির। এই হলো জগৎ গৌরী মাতার মন্দির। মন্দির এখন বন্ধ হলেও বাইরে থেকে দেখতে অসুবিধে হয় না। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে মহা ধুমধাম করে মায়ের পুজো হয়।
সেই উপলক্ষে এখানে বসে বড় মেলা, আতশবাজির প্রদর্শনীয় হয়। জগৎগৌরী মন্দির দেখে এবারে রওনা দিলাম বাজার থেকে। পরপর অনেকগুলি মন্দির দেখা হয়েছে, এবারে চলেছি তাই একটু প্রকৃতি দর্শনে। এখানেই শুনলাম ক্যানেলের ধারে নাকি অপরূপ সবুজ প্রকৃতির দেখা মেলে, সেদিকেই চলেছি। বৈচি গ্রামে কিন্তু বেশ বড় বড় প্রাচীন বাড়ি আছে। আগেই বলেছি এই গ্রাম বেশ পুরনো এবং সমৃদ্ধশালী। মনসামঙ্গল কাব্যে বৈচির উল্লেখ মেলে। শৈব, শাক্ত এবং বৈষ্ণব 3 সম্প্রদায়ের সমান উপস্থিতি এই গ্রামে। মিনিট 15 হেঁটে চলে এসেছি ক্যানেলের কাছাকাছি। মাঠের পাশে ছায়া ঘেরা এই মন্দির চত্বরটি আমার বেশ পছন্দ হলো, তাই একটু দাঁড়ালাম এখানে। বটের ছায়াতলে সুশীতল পরিবেশে একটা মন্দিরও রয়েছে। এটি বাবা পঞ্চাননের মন্দির, তবে তাড়াহুড়োতে বোধহয় বাবা পঞ্চানন 55 হয়ে গিয়েছেন। সে যাই হোক, এই গরমে জায়গাটা আমার বেশ লাগছিল। মাঠের পাশ দিয়ে একটা পথ চলে গিয়েছে খালের দিকে। এগোলাম সেই সবুজে মোড়া পথ বেয়ে। এপাশে আবার একটা বড় পুকুর, সেখানে আবার খেলে বেড়াচ্ছে হাঁসের দল। বাংলার গ্রামের সেই চিরচেনা ছবি। একটু পরেই চলে এলাম খালের ধারে। ওই তো এখান থেকে দেখা মিলছে খালের ওপরে সেতুর। চমৎকার পরিবেশে সেতুর অবস্থান। চলুন সেতুর উপরে ওঠা যাক। উপরে উঠে দুদিকেই খালের সৌন্দর্য ধরা পড়ে। সবুজের বুক চিরে চলে গিয়েছে জলধারা। সত্যি চোখের আরাম দেয় এই দৃশ্য। খালের সেতুর আশপাশের পরিবেশও ভারী সুন্দর। একটা বট গাছ, তার নিচে গরমে বিশ্রাম নিচ্ছেন কেউ কেউ। তার ওপাশে বড় একটা দিঘি পদ্ম ফুলে ভরা। এখানে বোধহয় পদ্ম তুলে নেওয়ার কেউ নেই, তাই কি সুন্দর পদ্ম ফুটে আছে দেখুন। এর আগে আমাদের ঘোড়াঘাটা পর্বে মাইলের পর মাইল জুড়ে পদ্মের ছবি দেখিয়েছিলাম আপনাদের, মনে আছে? কিন্তু সে ছিল চাষের পদ্ম, বিকেল হলেই তুলে নেওয়া হতো। আর এগুলি এমনি ফুটে আছে, তোলার কেউ নেই, তাই ফুলে ভরে আছে এই পদ্ম দিঘি। পদ্মপুকুরের পাশেই রাস্তার ধারে এক দাদা বিক্রি করছিলেন ঘুগনি। অনেকে কিনছে দেখে আমিও আর লোভ সামলাতে পারিনি, বলে দিলাম আমাকেও একটু ঘুগনি দিতে। আজ খালের পাড়ে বসেই ঘুগনি খাওয়া হবে, দারুণ ব্যাপার হবে একটা। ঘুগনি নিয়ে চলে এসেছি খালের পাড়ে। এদিকটা কিন্তু অসাধারণ। সবুজ মকমলি ঘাসের গালিচা বিছানো খালের পাড় বরাবর, তার মাঝে ইতিউতি ছোট বড় গাছের ছায়া। তেমনই একটা ছায়া দেখে খালের ধারে বসলাম আমি। এবারে আগে ঘুগনির গতি করি, তারপরে আবার একটু খালপাড়টা ঘুরিয়ে দেখাবো আপনাদের। হাতে ঘুগনির বাটি নিয়ে ঘোরা খুব মুশকিল। বৈচি গ্রামে ঘোরাঘুরিটা ভালোই হয়েছে। বিশেষ করে দ্রষ্টব্যগুলো প্রায় সবই পাড়ার মধ্যেই ছিল, ফলে ঘোরাফেরা করছিলাম পাড়ার মধ্যে, এলাকার মধ্যে, জনবসতির মধ্যে। সেটা ছাড়িয়ে একটু প্রকৃতি করছিল মন, সেই জন্যই খালের ধারে আসা। এদিকে প্রকৃতি দারুণ, সবুজ সুন্দর ছায়াময় প্রকৃতি। এরকমই খালের ধারে বসেছি। সকালে তো আমরা মিষ্টি খেয়েছিলাম একটা দোকানে, পরোটা মিষ্টি। এবার একটা অন্য জিনিস পেয়ে গিয়েছি খালের ধারে এসে। খালের ধারে এক ভদ্রলোক ঘুগনি বিক্রি করছিলেন, তো মনে হলো একটু ঘুগনিটা খাওয়া যেতে পারে এখানে বসে।
এমনিতে আর অনেক কিছু আছে, হাঁড়িয়া টাড়িয়া বিক্রি হচ্ছে বটে, তবে ঘুগনিটা খারাপ না। আমি একটু ঘুগনি সেই জন্য ওখান থেকে নিলাম। এইখানে বসে ঘুগনি খাওয়ার একটা অন্যরকম মজা পাওয়া যাচ্ছে। সবচেয়ে বড় কথা, এই রকম জায়গাতে আমি ঘুগনি টুগনি পাবো বা খাবার পাবো আশা করিনি। এই ভর দুপুরে তো নয়ই, কিন্তু পেয়ে গেলাম। ঘুগনিটা খারাপ না, ঠিক আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ঘুগনি 5 টাকাতেও পাওয়া যায়। আমাকে উনি বললেন যে কত দেবো, 5 টাকার, তো 5 টাকাতে পাওয়া যায়। আমি অবশ্য একটু বড় 10 টাকার নিয়েছি, তো এইটা একটা ভালো বিষয়। সব মিলিয়ে খারাপ না। এই খালের ধারে বসে থাকতে আপনারা যদি বিকেলবেলা এই সফরটা করেন তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। মোটামুটি দুপুর নাগাদ কলকাতা থেকে রওনা দিলে বিকেলে এখানে পৌঁছে যাবেন। বৈচিক গ্রামটা ঘুরতে খুব বেশি সময় লাগবে না। স্কুলের আশপাশেই সমস্ত দ্রষ্টব্যগুলি অধিকাংশই প্রায়, সেগুলি সমস্ত দেখে তারপরে যদি এই খালের ধারে চলে আসেন। আমি তো হেঁটে এসেছি, আমার হাঁটতে ভালো লাগে তাই, কিন্তু চাইলেই টোটোতে আসতে পারেন, টোটো আছে। তো আমি একটু খালের ধারে থাকি আর একটু ঘোরাঘুরি করব। আপনাদের খালের ধারটা আরও কয়েকটা জিনিস হচ্ছে দেখাবো, খুব ভালো ভালো জিনিস কয়েকটা জিনিস আছে, সেটা দেখাচ্ছে এরপরে। তো তারপরে আমরা এখান থেকে ফিরবো। তাহলে আপাতত একটু খালের ধারে বসে ঘুগনি খাওয়া যাক। এই জায়গাটাতে বসে থাকতেও ভালোই লাগছিল। ছায়া আছে, আছে ঝিরঝিরে বাতাস, নজর ঘোরালেই সবুজের সমারোহ। তাই ঘুগনি শেষ করেও বসেই রইলাম অনেকটা সময়। এবারে মনে হলো একটু হাঁটি। সবুজ গালিচা বেয়ে এগুলাম সামনের দিকে। খালের জল এখন কম, ডিভিসি জল ছাড়লে তখন আবার এই খালেরই অন্য রূপ। তবে এখন বর্ষাতে অল্প জল রয়েছে, দেখতে ভালোই লাগে। খালের পাশে সবুজ ঘাসগুলি পেরিয়ে একটু উপরের দিক দিয়ে চলে গিয়েছে পায়ে চলা পথ কোন সুদূরে। সে পথে হারিয়ে যাওয়ার আনন্দও আলাদা। এবারে চলে এসেছি খালপাড়ে একটি বিশেষ জায়গায়। ঠিক খালের ধারেই এই জমিতে কিছু ফলের গাছ পোতা হয়েছে। আপাত দৃষ্টিতে তেমন কিছু মনে না হলেও এর পেছনে গল্পটি শুনলে আপনাদের ভালো লাগবেই। হারানো প্রিয়জনদের নামে বা স্মৃতিতে লাগানো হয়েছে এই গাছগুলি। খালের ধারে এই জমির ওপরে গড়ে উঠেছে এমনই অভিনব দত্তক বাগান। গাছগুলি সবে বসানো হয়েছে, লক্ষ্য একটাই, এই গাছে একদিন বৃক্ষ হবে, ফুল ফল দেবে, প্রকৃতির ভারসাম্য রক্ষা করবে, অক্সিজেন বিলিয়ে টেনে নেবে বিষ দূষণ। উদ্দেশ্য সাধু, তাই তো মাত্র কয়েক মাসেই ফল দিয়েছে নিতান্ত নবীন কয়েকটি গাছ। বৈচিক গ্রামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই বাগান তৈরি করেছে। এগিয়ে এসেছেন স্থানীয় থেকে প্রবাসী অনেকেই। মাস 6 আগে গড়ে উঠেছে এই দত্তক বাগান, যে বাগানের প্রতিটি গাছের গায়ে ঝুলছে হারানো প্রিয়জনদের নাম। সেই মানুষগুলো এখন আর নেই, তবে না থেকেও ভীষণভাবে রয়ে গিয়েছেন পরিবার পরিজনের সঙ্গে এই গাছের মধ্যে দিয়ে। দত্তক বাগানে আম, কাঁঠাল, জামরুল, আমলকি সহ মোট 14টি প্রজাতির গাছ রয়েছে, বেশিরভাগই আম গাছ। প্রিয়জন মারা গেলে তাকে তো ফিরে পাওয়া যায় না। মা, বাবা, দাদু, ঠাকুমা যেই হন না কেন, তাদের নামে এই বাগান। এই বাগানের এক একটি গাছের মাধ্যমে বেঁচে থাকবে প্রিয়জনের স্মৃতি। আমার তো এই উদ্যোগ অসাধারণ লেগেছে। আমরাও তো এমনভাবে ভাবতেই পারি, কি পারি না? খালপাড় থেকে এবার রওনা দিলাম আমি। এবার অবশ্য ধরে নিয়েছি একটি টোটো। এতে চেপে আমি চলেছি স্টেশনের দিকে। পথে যেতে যেতে এই বৈচিক গ্রামের সাধারণ গ্রাম্য জীবনের চালচিত্র আরও গভীরভাবে ফুটে উঠছিল আমার চর্মচক্ষে। চলে এসেছি বৈচিক গ্রাম স্টেশনে। দুপুর হয়ে গিয়েছে। বৈচিক গ্রামে কিন্তু ভাতের হোটেল বা রেস্টুরেন্ট তেমন নেই। আমার অবশ্য খিদেও তেমন পায়নি। তবে স্টেশনের ওপাশে পুরনো জিটি রোডের ধারে কিন্তু রেস্টুরেন্ট বা ধাবা মিলবে, আপনারা চাইলে সেখানে খেতেই পারেন। পরের স্টেশন বৈচিতে অবশ্য কিছু হোটেল মিলবে শুনলাম।
ওই যে ঢুকছে ট্রেন, ডাউন বর্ধমান হাওড়া লোকাল। আগে উঠে পড়ি, বাকি সব তথ্য যেতে যেতেই দিচ্ছি। আমার ফেরার পথও একই, বালি নেমে বাস ধরব। এবারে বলি বৈচিগ্রামে আসবেন কি করে। ট্রেনে আসা সবচেয়ে সুবিধে। হাওড়া ব্যান্ডেল বর্ধমান মেন লাইনে পড়ে এই বৈচিগ্রাম স্টেশন। তাই হাওড়া, বালি বা ব্যান্ডেল থেকে বর্ধমান মেইন লোকাল অথবা মেমারি লোকালে যাওয়া যায় বৈচিগ্রামে। আমি বালি হয়ে এসেছি, কেউ চাইলে নৈহাটি ব্যান্ডেল হয়েও যেতে পারেন। শিয়ালদহ থেকে একটাই বর্ধমান লোকাল যায় বৈচিগ্রামে, কিন্তু সেটি সকাল 10:15 নাগাদ ছাড়ে শিয়ালদহ থেকে। বৈচিগ্রামে পৌঁছয় বেলা 12:30 নাগাদ। গাড়িতে বা বাইকে এলে ডানকুনি হয়ে দিল্লি রোড ধরে মগরা পান্ডুয়া হয়ে যাওয়া যায়, অথবা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে কল্যাণী মগরা পান্ডুয়া হয়ে যাওয়া যায় বৈচিগ্রামে। আগেই বলেছি, থাকার কোনো জায়গা বৈচিগ্রামে নেই, থাকার প্রয়োজনও পড়ে না। একবেলা ঘুরে দিব্যি ফিরে যাওয়া যায়। খাওয়া দাওয়ার জন্য বৈচিগ্রামের ভিতরে তেমন কোনো হোটেল বা রেস্টুরেন্ট পাবেন না। জিটি রোডের ধারে এসে ধাবা মিলতে পারে। আমি কিন্তু আজ দারুণ বেড়ালাম হুগলির এই প্রাচীন জনপদে। বিশেষ করে গ্রামের ঐতিহ্য এবং সুন্দর ছবি দেখবার পরে খালের ধারটা আমার অসাধারণ লেগেছে। আজ তাহলে এখানেই শেষ করি। আবার ফিরে আসব সামনের বুধবারে অন্য কোথাও যাওয়া এবং খাওয়ার খোঁজখবর নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এভাবেই দেখতে থাকুন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া।